গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা আমাদের ক্লাসে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। এই যে আমি এখানে ক্যাপগুলো নিয়েছি, এই ক্যাপগুলো দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে? মনে করার চেষ্টা করো তো। এই ক্যাপগুলো দিয়ে আমি কি পড়িয়েছিলাম? এই ক্যাপগুলো দিয়ে আমি তোমাদের গুণনীয়কের অধ্যায়টা পড়িয়েছিলাম, তাই তো? এই ক্যাপগুলোর সাহায্যে তোমাদের বুঝিয়েছিলাম যে কিভাবে গুণনীয়ক বের করতে হয়। তোমরা যারা গুণনীয়কের ক্লাসটা দেখোনি বা দেখেছো কিন্তু আবার ভুলে গেছো, তারা একবার গুণনীয়কের ক্লাসটাও দেখে নেবে, ঠিক আছে? আমি তোমাদের গুণনীয়কের ক্লাসটাও পাঠিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। দেখো, আমরা কিন্তু এর আগে গুণনীয়ক আর সাধারণ গুণনীয়ক বের করতে শিখে গেছিলাম। আমি তবুও একবার ছোট্ট করে বলে দিই যে কিভাবে গুণনীয়ক আর সাধারণ গুণনীয়ক আমরা বের করতে পারি। যেমন ধরো, আমি এখানে 4টে ক্যাপ নিয়েছি। কি নিয়েছি? 4টে ক্যাপ। এখন 4টে ক্যাপকে আমি কিভাবে সাজাতে পারি? এরকম ভাবে একটা লাইনেই 4 জনকে রাখতে পারি, তাই তো? একটা লাইনে 4 জনকে রাখতে পারি এইদিকে, আবার এই দিক দিয়েও একটা লাইনে 4 জনকে রাখতে পারি। আবার কি করতে পারি? আমি এরকম ভাবে দুটো দুটো করে সাজাতে পারি, প্রত্যেকটা লাইনে সমান সংখ্যক দিয়ে। এই লাইনেও দুটো, এই লাইনেও দুটো। তাহলে দেখো, আমরা 4টে ক্যাপকে বিভিন্নভাবে সাজাতে পারছি। প্রথমে কি সাজাতে পারছি না, একটা সারিতেই 4 জনকে, তাহলে 1 গুণিত 4। আবার কি করতে পারছি, আমরা 4টে সারি করছি, একটা সারি, দুটো সারি, 3টে সারি, 4টে সারি। যে 4টে সারিতে একটা একটা করে রাখছি, তাহলে এটাকে কি লিখতে পারি? 4 গুণিত 1। আবার আমরা কিভাবে সাজাতে পারছি না, এক একটা লাইনে দুটো করে রেখে দুটো লাইন আমরা করতে পারি, একটা লাইন দুটো লাইন। তাহলে এখানে কিভাবে আমরা 4টে গুটিকে সাজাতে পারছি? 2 গুণিত 2। আমাদের কি মনে রাখতে হবে যে প্রত্যেকটা লাইনে কিন্তু সমান সংখ্যক থাকবে। একটা লাইনে 3টাকে দিয়ে দিলাম আর একটা লাইনে একটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। কি করতে হবে? প্রত্যেকটা লাইনে সমান সংখ্যক আমাকে ক্যাপ দিতে হবে। তাহলে আমরা 4কে ভেঙে কি কি লিখতে পারছি? 4কে ভেঙে লিখতে পারছি 1 গুণিত 4। আবার কি লিখতে পারছি? 4 গুণিত 1। আবার কি লিখতে পারছি? 2 গুণিত 2। তাহলে দেখো, 4কে কি কি দিয়ে তাহলে ভাগ যাচ্ছে? 4কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, আর 2 দিয়ে ভাগ করতে পারি, তাই তো? তাহলে 4-এর গুণনীয়ক কি পাচ্ছি? 4-এর গুণনীয়ক পাচ্ছি 1, 2, 4, তাই তো? আবার সেরকম ভাবে যদি আমরা 6টা গুটিকে সাজাই, 6টা গুটিকে আমরা কিভাবে সাজাতে পারি একবার দেখে নাও। 6টা গুটি কিভাবে সাজাতে পারি? ধরো আমি এখানে 6টা ক্যাপ নিয়ে নিয়েছি, তাহলে 6টা ক্যাপকে আমি কিভাবে সাজাতে পারি? কি করতে পারি? প্রথমে একটা লাইনেই 6টা ক্যাপ আমরা দিয়ে দিতে পারি, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে? 1 গুণিত 6। লাইন কটা? একটা। কটা আছে ক্যাপ? 6টা, তাহলে 1 গুণিত 6। আবার কি করতে পারি না, 6টা লাইন করতে পারি, দিয়ে প্রত্যেকটা লাইনে একটা একটা করে রাখতে পারি। 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা লাইনে প্রত্যেকটাতে একটা করে, তাহলে 6 গুণিত 1। আবার কি করতে পারি? আমরা দুটো লাইন করতে পারি, একটা লাইন দুটো লাইন। দুটো লাইনে কটা করে রাখছি? 3টে করে, তাহলে 2 গুণিত 3। আর কি করতে পারি? 3টে লাইন করতে পারি, প্রত্যেকটাতে দুটো দুটো করে রাখতে পারি। তোমাদের নিশ্চয়ই এবার মনে পড়ছে যে আমরা কিভাবে গুণনীয়ক বের করেছিলাম এর আগের চ্যাপ্টার গুলোতে। তাহলে 3 গুণিত 2। তাহলে 6কে ভেঙে আমি কি কি পাচ্ছি না, 1 গুণিত 6, 6 গুণিত 1, 2 গুণিত 3 আর 3 গুণিত 2। মানে এটারও যা মানে এটারও তাই মানে। তাহলে 6কে কি কি দিয়ে আমরা ভাগ করতে পারছি? 1, 6, 2, 3, তাই তো? তাহলে 6-এর গুণনীয়ক কি না, 1, 2, 3 আর 6। তাহলে গুণনীয়ক মানে কি? গুণনীয়কের আরেকটা নাম কি বলেছিলাম? উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক কথার অর্থ কি না, এই যে গুণনীয়কগুলো, এই গুণনীয়কগুলো দিয়ে 4কে যদি আমরা ভাগ করি, কোনো ভাগশেষ থাকবে না।
এই যে গুণনীয়ক, এইগুলো দিয়ে যদি 6কে আমরা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে গুণনীয়ক বা উৎপাদক মানে হচ্ছে কি না, সেই গুণনীয়কটা বা উৎপাদকটা দিয়ে যদি আমরা সেই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকছে না। তাহলে গুণনীয়ক কাকে বলে তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে আমরা কি লিখলাম যে 4-এর গুণনীয়ক হচ্ছে 4-এর গুণনীয়ক কি কি পেলাম 1 2 4। 6-এর গুণনীয়ক কি কি পেলাম 1 2 3 আর 6। এরপর আমরা কি বের করেছিলাম, এরপর আমরা সাধারণ গুণনীয়ক বের করেছিলাম। যখনই আমরা দুটো সংখ্যার গুণনীয়ক বের করতে পারছি তখন কি করতে পারছি, তাদের মধ্যে দেখব যে কোন কোন গুণনীয়কগুলো একই। এখানে কোন কোন গুণনীয়কগুলো এক, দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এর পরের সংখ্যাগুলো কিন্তু আর মিল নেই। তাহলে 4 আর 6-এর সাধারণ গুণনীয়ক কি পেয়েছিলাম, 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক, 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক পেয়েছিলাম কি কি 1, 2। ঠিক আছে, 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক কি পেয়েছি 1, 2। এখন আমরা দেখব যে 4 আর 6-এর যে সাধারণ গুণনীয়ক পেলাম, ঠিক আছে, 4 আর 6 যে সাধারণ গুণনীয়ক পেলাম তার মধ্যে সব থেকে বড় কোনটা। তাহলে এখানে আমরা 4 আর 6-এর সাধারণ গুণনীয়ক কি পেয়েছি না, একটা পেয়েছি কি 1 আর একটা পেয়েছি 2। তাহলে 1 আর 2 এর মধ্যে সব থেকে বড় কোনটা, 1 বড় নাকি 2 বড়, 2 বড়, তাই তো। 1 বড় না 2 বড়, কোনটা বড়, 2 বড়। এখন বড়কে অঙ্কের ভাষায় কি বলা হয়, গরিষ্ঠ। কি বলা হয়, গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি সব থেকে বড়, সব থেকে বড়। তাহলে দেখো 4 আর 6-এর সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কোনটা না 2। তাহলে আমরা কি লিখতে পারি যে 4 ও 6-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি পেলাম 2 পেলাম, তাই তো। যেসব সাধারণ গুণনীয়কগুলো আমরা পাবো তাদের মধ্যে যেটা সব থেকে বড় হবে সেটাকে বলবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো তো, এই যে গরিষ্ঠ সাধারণ আর গুণনীয়ক, এই যে 3টে আমার শব্দ আছে, এই শব্দগুলোর প্রথম অক্ষরগুলোকে যদি আমরা নিই তাহলে কি পাচ্ছি, দেখো গরিষ্ঠ থেকে কি পাচ্ছি গ, সাধারণ থেকে কি পাচ্ছি সা, আর গুণনীয়ক থেকে কি পাচ্ছি গু। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে ছোট করে কি বলা হয়, সংক্ষেপে কি বলা হয়, গসাগু। তাহলে 4 আর 6-এর গসাগু কি পেলাম 2। বুঝতে পারছো। তাহলে গসাগু কথার অর্থ কি বা গসাগু কথার পূর্ণরূপ কি, গসাগু কথার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বুঝতে পারছো। দেখো তোমাদের বইয়ের 49 পাতায় আছে, গসাগু কথার পূর্ণরূপ হচ্ছে কি না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু কথার পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এক্ষেত্রে আমরা 4 আর 6-এর গসাগু কি পেলাম 2। ঠিক আছে, তাহলে আমরা গসাগু নির্ণয় করার একটা পদ্ধতি জানতে পারলাম। কি পদ্ধতি না, গুণনীয়ক বের করার মাধ্যমে গসাগু নির্ণয়। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু কথার অর্থই তো তাই। তাহলে এই যে আমরা গুণনীয়ক বের করছি, দিয়ে দেখছি কোনটা সাধারণ, তার মধ্যে সব থেকে কোনটা বড়, এইটা হচ্ছে গসাগু নির্ণয় করার একটা পদ্ধতি। গসাগু নির্ণয় করার আরো কিছু পদ্ধতি আছে, সেগুলো আমি তোমাদের সাথে পরের দিন আলোচনা করব। এখানে দেখো তোমাদের 51 পাতায় কি আছে, বেশ কিছু অঙ্ক আছে। বেশ কিছু অঙ্কগুলোর মধ্যে দেখো একের দাগের অঙ্কগুলোতে কি আছে, যে 8-এর গুণনীয়ক কতগুলি। তাহলে আমাকে দেখতে হবে যে 8কে ভেঙে আমরা কি কি পাই।
8কে ভেঙে আমরা কি কি গুণনীয়ক পাচ্ছি দিয়ে আমরা গুনবো যে কতগুলো হচ্ছে। তারপরে আছে 24-এর, 21-এর আর 49-এর। তাহলে আমি দেখো গড়েরটা দেখিয়ে দিচ্ছি, 1-এর দাগের গ। দেখো বলেছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। আচ্ছা, কি বলেছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তাহলে দেখো আমরা কিন্তু মৌলিক সংখ্যা এর আগে বার করেছি। কি বলেছে অঙ্কটা, 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তো তোমাদেরকে কিন্তু আমি এর আগে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক সংখ্যা কোনগুলো না, যেসব সংখ্যাকে শুধুমাত্র এক ও সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন ধরো 5কে ভেঙে আমরা কি পাই, 1 গণিত 5। তাহলে 5কে কি কি দিয়ে ভাগ যায়, কেবল 1 দিয়ে আর 5 দিয়ে। কিন্তু 6কে ভাঙলে আমরা কি কি পাই, 1 গণিত 6 পাই, আবার 2 গণিত 3ও পাই। তাহলে 6-এর কিন্তু দেখো 1, 6 ছাড়াও 2, 3 কিন্তু উৎপাদক থাকছে। তাহলে কি বলেছিলাম যে যেসব সংখ্যাগুলোকে শুধুমাত্র 1 ও সেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আর যেসব সংখ্যাগুলোকে 1 ও সেই সংখ্যা ছাড়াও আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক উৎপাদক জিনিসটা কি না, আমরা প্রথমে উৎপাদক বের করব, যে উৎপাদক বের করার পরে দেখব যে সেগুলোর মধ্যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা। তাহলে 24কে যদি আমরা ভাঙি, 24কে আমরা ভেঙে কি কি পাবো দেখো। 24কে আমরা ভাঙতে পারি কি কি ভাবে, 1 গণিত 24 করতে পারি, আবার কি করতে পারি 2 গণিত 12 করতে পারি, 3 গণিত 8 করতে পারি, 4 গণিত 6 করতে পারি। এতগুলো আমরা করতে পারি। তাহলে 24-এর উৎপাদক কি কি পাচ্ছি, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে 24-এর উৎপাদক কোনগুলো, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে এবার দেখবো যে এগুলোর মধ্যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এখানে কোনটা, 2 আর 3। 1কে আমরা মৌলিক সংখ্যাও বলি না, যৌগিক সংখ্যাও বলি না। তাহলে 2 আর 3 হচ্ছে 24-এর মৌলিক উৎপাদক। তাহলে 24-এর মৌলিক উৎপাদক কোনগুলো, 2, 3। তাহলে কতগুলো হলো, 2টি। তাহলে 24-এর মৌলিক উৎপাদক সংখ্যা সমান 2টি। বুঝতে পারলে? তাহলে বাকিগুলো দেখো শুধু গুণনীয়ক বের করতে বলেছে আর উৎপাদক বের করতে বলেছে। 1-এর দাগের অঙ্কগুলো এগুলো তোমরা করবে। তারপর 2-এর দাগে বলেছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বের করা তো তোমাদের আমি দেখালাম। আর তোমাদেরকে আমি এর আগে কোন একটা সংখ্যাকে বড় সংখ্যা দিলে সেটা কিভাবে ভাঙতে হয় সেটাও দেখিয়েছিলাম। দেখো এই যে 24কে আমরা ভাঙলাম, কিভাবে পাই, 24কে যদি ভাঙি 2 দিয়ে তাহলে কি পেলাম, 12। তারপরে আবার 2 দিয়ে পাই কি পাই, 6। আবার 2 দিয়ে পাই কি পাই, 3। দেখো তাহলে 24 সমান আমরা কি লিখতে পারি, এই যে বাইরের সংখ্যাগুলো আছে আর একটা কি করে দেবো, 3 দিয়ে ভাগ করবো, দিয়ে 1। তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 1। এটা হচ্ছে 24কে আমরা ভেঙে পাচ্ছি। কিন্তু 24-এর উৎপাদক কিভাবে পাবো, দেখো এই সংখ্যাগুলো থেকে পাবো। কি কি পাচ্ছি দেখো 24-এর উৎপাদক। প্রথমে দেখো এখানে 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি। এরপর দেখো 2 গণিত 2 যদি করি, 2 গণিত 2 করলে কত পাবো, 4। আবার 2 গণিত 2 গণিত 2 করে কত পাই, 8। আবার কি পাই দেখো 2 গণিত 3, 2 গণিত 3 করে কি পাই, 6। আবার 2 গণিত 2 4 গণিত 3, তাহলে কত হলো, 12। আর একটা কি পাই, 24। বা এই যে ভেতরে ভেতরে যে সংখ্যাগুলো তোমরা পেয়েছো, এই যে 12, 6, 3, এগুলোকেও আমরা লিখতে পারি, গুণ করে করেও পারি, আবার এরকম ভাবে লিখতে পারি। তাহলে এরকম ভাবে 24-এর উৎপাদক আমরা পেয়ে যাচ্ছি। বড় সংখ্যার ক্ষেত্রে এরকম ভাবে ভেঙে ভেঙে দেখতে হবে। 3-এর দাগের গুলোতে দিয়েছে কি না, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে একই জিনিস, গুণনীয়কের সাহায্যে গসাগু।
তাহলে প্রথমে কি করব, গুণনীয়ক বের করব। এই যে সংখ্যাগুলো আছে তাদের গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার পরে কি করব, তাদের সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক বের করার পরে কি করব, যে তাদের মধ্যে কোনটা গরিষ্ঠ, দিয়ে কোনটা গরিষ্ঠ যেটা হবে সেইটাই হয়ে যাবে কি গসাগু। তারপরে দেখো তোমাদের আর একটা নতুন জিনিস বলি। একটা নতুন জিনিস হচ্ছে কি না, পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলা হবে, ধরো আমি দুটো সংখ্যা নিলাম, একটা কি নিলাম, একটা সংখ্যা আমি নিলাম 5 আর একটা সংখ্যা নিলাম 6। এবার দেখো আমি দেখবো যে 5 আর 6 এর সাধারণ গুণনীয়ক কি হচ্ছে বা গসাগু কি হচ্ছে। কি দেখবো যে 5 আর 6 এর গসাগু কি হচ্ছে। তাহলে 5 কে ভেঙে আমরা কি পাই, 5 এর উৎপাদক কি পাবো, 1 আর 5। 6 এর আমরা কি পাবো গুণনীয়ক বা উৎপাদক, 1 2 3 6। তাহলে দেখো তো 5 আর 6 এর গসাগু কি হবে, 5 ও 6 এর গসাগু কি হবে, 1 2 2 তো হবে না, এখানে শুধু 1 ই আছে, কেবল মিল 1 আর 5 1 2 3 6। তাহলে কি মিল পাচ্ছি, শুধু 1। তাহলে 5 আর 6 এর গসাগু কি হলো 1। তাহলে যখন দুটো সংখ্যার গসাগু কি হয়ে যাবে 1, যখন দুটো সংখ্যার গসাগু কি হবে 1, তখন সেই সংখ্যা দুটোকে কি বলা হবে, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 5 আর 6 এর গসাগু পেলাম 1, তাহলে 5 ও 6 কি হবে, পরস্পর মৌলিক সংখ্যা। অতএব 5 ও 6 হলো পরস্পর মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হবে না, যখন দুটো সংখ্যার গসাগু হবে 1, তখন সেই সংখ্যা দুটোকে বলা হবে কি, পরস্পর মৌলিক সংখ্যা। সেরকম ভাবে তোমাদের এই যে 51 পাতায় 4 দাগের অঙ্কগুলো আছে, বলেছে নিচের প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি, দিয়ে এখানে সংখ্যা দেওয়া আছে। আমি দেখো তোমাদের গয়েরটা দেখাচ্ছি। গয়েরটাতে কি কি সংখ্যা আছে, 15 আর 25, 15 আর 25। তাহলে 15কে যদি আমরা ভাঙি, 15কে ভেঙে কি পাচ্ছি, কি দিয়ে ভাঙবো 15কে, 3 দিয়ে, 3 5 15, 5 দিয়ে 1। তাহলে 15-র উৎপাদক আমরা কি কি পাচ্ছি, 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, আর কি পাচ্ছি 3 5 15। 15 এর গুণনীয়ক। 25 এর গুণনীয়ক কি পাচ্ছি, 25 কে যদি আমরা ভাঙি, 5 দিয়ে ভেঙে পাই, 5 5 25, 5 দিয়ে 1। তাহলে কি পাচ্ছি, 1 পাচ্ছি, 5 পাচ্ছি, আর 5 5 25 পাচ্ছি। তাহলে 15-র গুণনীয়ক হচ্ছে 1 3 5 15, আর 25 এর গুণনীয়ক কি হচ্ছে 1 5 আর 25। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কি, 1 আর 5, 1 আর 5। এবার 1 আর 5 এর মধ্যে কোনটা সব থেকে বড়, 5। তাহলে 15 আর 25 এর গসাগু কত হলো, 15 ও 25 এর গসাগু কত পেলাম, 5। তাহলে দেখো এক্ষেত্রে গসাগু কিন্তু 5 হলো, 1 হলো না। তাহলে 15 আর 25 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে যখন দুটো সংখ্যার গসাগু 1 হবে, তখন সেই সংখ্যা দুটোকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। আর যদি 1 না হয়ে অন্য কিছু হয়, তাহলে সেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই অঙ্কগুলো তোমরা করবে, 51 পৃষ্ঠার এই অঙ্কগুলো তোমরা করবে, সবগুলো আমরা বলে দিয়েছি। পরের দিন আমরা গসাগু নির্ণয়ের আরো কিছু পদ্ধতি
নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা একটা পদ্ধতি, আরও কিছু পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, টাটা, আজকে এ পর্যন্তই।